সকাল থেকে রমিতা দ্রুত হাতে কাজ সারছে। লক্ষ্মী পুজোর পর এবার আরও 3 দিন কলেজ ছুটি। এই 3 দিন আর সময় নষ্ট করলে চলবে না। তার মধ্যে রিয়া রাহুলের হোমওয়ার্ক এখনো বেশ খানিকটা বাকি। রিয়া রাহুলকে খাওয়ানো শেষ। শ্বশুর শাশুড়ির ভাত যত্ন করে টেবিলে বেড়ে দিয়ে রমিতা ডাকল, বাপি, মামুনি, খেতে এসো, ভাত দিয়েছি। নিজের ভাত একেবারে বেড়ে ঢেকে রেখেছে। ওনারা খেতে বসলেই রমিতা স্নান করতে যাবে। শিবপ্রসাদ বাবু আর শর্মিলা দেবী এসে টেবিলে বসলেন। শর্মিলা দেবী জিজ্ঞাসা করলেন, এখনো তোমার স্নান হয়নি রমিতা? বেলা কত হলো খেয়াল আছে? আমাদের যা লাগে আমরা নিজেরা নিয়ে নেব, তুমি যাও। শিবপ্রসাদ বাবু বলে উঠল, লাগবে আবার কি? এমন সুন্দর করে বাটি বাটি করে সব সাজিয়ে দিয়েছিস। তোর ছুটি থাকলেই আমার কপালে এমন পরিপাটি আহার জোটে। তোর মামনি তো পারলে রান্নাঘর থেকে ছুঁড়ে ছুঁড়ে আমাকে খেতে দেয়। শর্মিলা দেবী কপট রাগ দেখিয়ে বলে উঠলেন, এখন থেকে নিজে বেড়ে খাবে। ছোড়াছুড়ি করতে আর ভালো লাগে না গো। হাতে পায়ে কোমরে বাদ ধরেছে কি না সে খোঁজ তো নাও না। রমিতা হাসতে হাসতে স্নানে চলে গেল। মাথায় একটা ছবি ঘুরছে সেই পুজোর আগে থেকে। আজ ক্যানভাসে ফুটিয়ে তুলতেই হবে। ঘরের দরজা বন্ধ করে রমিতা ছবি আঁকায় মগ্ন। বাইরে মনে হচ্ছে কেউ এসেছে। একটা অপরিচিত কণ্ঠস্বর শুনতে পাচ্ছে রমিতা, কিন্তু শাশুড়ি না ডাকা অবধি সে উঠছে না। না, উনি ডাকেননি। এই কিছু কিছু ব্যাপারে উনি খুব বিবেচক। বিকেলের দিকে দরজায় মৃদু টোকা পড়ল। বেরিয়ে এলো রমিতা। সামনে সৌম্য দর্শন এক ভদ্রলোক, মাথায় কাঁচা পাকা চুল। শাশুড়ি আলাপ করিয়ে দিলেন, রমিতা, এর নাম সৌমিত্র। আমরা বেহালায় যে বাড়িতে ভাড়া থাকতাম ঠিক তার পাশের বাড়িতেই ওরা থাকত। মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে এসেছে। রমিতা প্রণাম করল। ভদ্রলোক আপত্তি করলেন না, বরং রমিতার মাথার ওপর সস্নেহে হাত রাখলেন। বললেন, তুমি আমাকে দেখোনি, তবে তোমার বর আমার খুব ন্যাওটা ছিল একটা সময়। তোমার বিয়েতেও এসেছি, তবে তারপর আর বিশেষ আশা হয়নি। ওই বেহালা থেকে দমদম যা হয় আর কি। রমিতা বলল, আপনাকে আমি চিনি, মানে বেহালার ওই ভাড়া বাড়ি আর পাড়ার লোকেদের গল্প বাপি আর মামনির কাছে অনেক শুনেছি। ওনাদের নস্টালজিয়া। শর্মিলা হেসে উঠল, কি সুন্দর দিন কাটিয়েছি বলো। মনেই হতো না পাড়ার লোক যেন পরম আত্মীয় থেকেও বেশি। রমিতা সৌমিত্রকে বলল, বসুন না কাকু। না, অনেকক্ষণ বসেছি, আর না। যেও কিন্তু আমার মেয়ের বিয়েতে। তোমাদের সকলকে খুব আশা করব। বাই দ্য ওয়ে, বৌদি বলছিল তুমি ছবি আঁকছ, একটু দেখা যাবে? না না, সেরকম কিছু নয় কাকু, এমনি ভালো লাগে তাই একটু। না না, দেখাবার মতন নয়। সৌমিত্র জোর করল না, বলল, বেশ, আপত্তি থাকলে থাক। না না, আসলে এখনো শেষ হয়নি তো, তাই। শর্মিলা দেবী ঝাঁঝিয়ে উঠলেন, দেখাও না, কবে তোমার শেষ হবে? ও তখন আবার আসবে নাকি? ভালো আঁকে রে। আসুন, দেখুন। আসলে আঁকা শিখিনি তো কখনো। সৌমিত্র মন দিয়ে দেখতে লাগলো। বাহ, মীরাবাই শ্রীকৃষ্ণ সাধনায় মগ্ন। দেখি আর কি কি এঁকেছ? কামধেনু, অপূর্ব। আর এটা দেখি দেখি, একটা গাছ। সত্যিই আঁকা শেখনি? এত সূক্ষ্ম রঙের প্রয়োগ। আঁকাটা চালিয়ে যাও রমিতা, অনেক দূর যাবে। আজ আসি বৌদি, আরও অনেক জায়গায় যাওয়া বাকি তো। তবে আমি কিন্তু আবার আসব। তোমার বৌমার ছবি দেখার লোভেই আসব। শিবুদা কোথায় বলে যাই একবার। রিয়া রাহুলের জন্য দুধ, শ্বশুর শাশুড়ি আর নিজের জন্য চা নিয়ে রমিতা ব্যালকনিতে এলো।
শিবপ্রসাদবাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ছিলেন। বছর 4 হলো অবসর নিয়েছেন। রমিতা ওনার খুব প্রিয় ছাত্রী ছিল। শুভ্রর সঙ্গে রমিতার বিয়ে উনিই ঠিক করেছেন। শুভ্রর প্রথম দিকে রমিতাকে তেমন পছন্দ ছিল না। রমিতা বড্ড সিরিয়াস, কথা কম বলে। এখন তো রমি ছাড়া চোখে অন্ধকার দেখে সে ছেলে। রমিতা এখন বেথুন কলেজের অধ্যাপিকা। বৌমাকে নিয়ে একটা চাপা গর্ব আছে শিবপ্রসাদের। নিজের হাতে তৈরি করা প্রতিমা বলে কথা। রমিতা চা নিয়ে ঢুকতেই শর্মিলা দেবী বললেন, কুচো নিমকির কৌটোটা নিয়ে এসো তো রমিতা। ইস, সৌমিত্রকে চায়ের সাথে একটু যে দেব একদম ভুলে গেলাম। শিবপ্রসাদবাবু গম্ভীরভাবে বললেন, মনে থাকবে কি করে? তখন তো ছেলের অ্যাডভার্টাইজমেন্ট করতেই ব্যস্ত ছিলে। ছেলে গাড়ি কিনেছে, রাজারহাটে ফ্ল্যাট কিনেছে, আরও কি কি সব যেন বলছিলে। একদম বাজে কথা বলবে না। মানুষ তো কিছু একটা বিষয় নিয়ে গল্প করে নাকি? তাছাড়া সৌমিত্রই তো জানতে চাইছিল শুভ্রর কথা। শিবপ্রসাদবাবু রমিতার দিকে তাকিয়ে বললেন, তোর অ্যাডভার্টাইজমেন্টও তো করছিল শুনলাম। তোর ছবি দেখাবার জন্য অনেকক্ষণ ধরেই উসখুস করছিল। এই রমিতা, তুমি তো সামনেই ছিলে। আমি নিজের থেকে একবারও বলেছি? ও দেখতে চাইলো তাই আমি। আর নিজেই তো সবসময় জ্ঞান দাও, বৌমাকে নিজের সতীর নয় মেয়ে ভাবতে শেখো। কোথাও একটা পার্ট টাইম কাজে লাগো না বাপু। কত জায়গা থেকে তো বলছে, আমার পেছনে লাগাটা একটু কমবে। হ্যাঁ দেখি, তুমি যখন বলছো। তবে তাতে কিন্তু সত্যিকার এই সতীন নিয়ে আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। মানে রিটায়ারমেন্টের পর আবার নতুন করে জীবন শুরু করেছি তো, নতুন একজন সঙ্গী হলে মন্দ হয় না। কি বল রমিতা? বাপি মামুনির এই খুনসুটি বিয়ের পর থেকেই দেখছে রমিতা। রাতে খাওয়ার টেবিলে শুভ্রর পাতে মাছ তুলে দিতে দিতে শর্মিলা দেবী বলে উঠলেন, জানিস তো বাবু, আজ সৌমিত্র এসেছিল, সেই বেহালার পাড়ার। মেয়ের বিয়ের কার্ড দিয়ে গেল। যাবি তো? বলো কি, সৌমিত্র কাকু? ইস, বসতে বললে না কেন? কতদিন পর দেখা হতো। কাকুর মেয়ের বিয়ে? বাচ্চা মেয়ে তো মা, ওর বিয়ে? কাকু একটা ছুটির দিনে আসতে পারতো। বিয়ে বাড়ি গিয়ে দেখা হবে ক্ষণ। তোর কথা কতবার জিজ্ঞেস করছিল। হ্যাঁ, মেয়ে ছোটই, সবে গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়েছে। বন্ধুর দাদাকে বিয়ে করছে বলছিল। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছি বৌদি। ওদের বাড়িতে অনেক লোকজন হই হই করে থাকবে, ওখানেই পড়াশোনা শেষ করবে। বুঝতেই তো পারছিস, বাড়িতে মা নেই। তাও তো সৌমিত্র একা হাতে মেয়েটাকে কেমন সুন্দর মানুষ করেছে। বিয়েবাড়িতে একটু তাড়াতাড়ি পৌঁছে গেল শিবপ্রসাদ সপরিবারে। কতদিন পর পুরনো লোকজনের সাথে দেখা হবে। শুভ্রকে দেখেই সৌমিত্র জড়িয়ে ধরল। আয় আয়, সেদিন তোর সাথে দেখা হয়নি, অনেকক্ষণ ছিলাম তোদের বাড়িতে, মনে আছে? সেই হ্যাজাক জ্বালিয়ে ক্যারাম বোর্ড পেতে সন্ধেবেলা ম্যাচের পর ম্যাচ। বৌদি কি রেগে যেত, শুধু মারতে বাকি রাখতো আমাদের। এখন আবার যেও কাকু, আবার ম্যাচ হবে। একটা ক্যারাম বোর্ড কিনে ফেলছি, দাঁড়াও। তুমি তো আগের থেকে আরো হ্যান্ডসাম হয়ে গেছো কাকু, এভারগ্রিন যাকে বলে। আমরা তো তোমার কাছে বুড়ো। সৌমিত্র ওর পিঠে একটা চাপড় মেরে বলল, আসলে মনটাকে সবুজ রেখেছি, বুঝলি? এই যে রমিতা এসেছ, খুব খুশি হয়েছি। তোর বইয়ের আঁকা ছবি দেখলাম সেদিন, খুব সুন্দর। ক্যারাম খেলতে যাই আর না যাই, রমিতার ছবি দেখতে আমি অবশ্যই যাব। গোধূলি লগ্নে বিয়ে, আমি চললাম সম্প্রদান করতে। শিবুদা, বৌদি, তোমরা নিজেদের মতন একটু দেখে শুনে নিও, কেমন? খুব হই হই করে কাটল সন্ধেটা। সবার সাথে ছবি তোলা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ স্থাপন, এবার থেকে আসা যাওয়া লেগেই থাকবে।
একসাথে শীতে পিকনিকে যাওয়া হবে এরকম নানান প্রতিশ্রুতি দিয়ে বেশ রাত করেই গাড়ি স্টার্ট দিল শুভ্ররা। পরের দিন রাতে সৌমিত্র ফোন করল শর্মিলাকে। বৌদি, শুভ্র আর রমিতাকে আগামীকাল বৌভাতে চলে আসতে বলো, অবশ্যই। কালকে তালে গোলে বলতে ভুলে গেছি একেবারে। দাঁড়াও, ওদের জিজ্ঞাসা করে জানাচ্ছি। যাব, বলে দাও কাকুকে। রমি, যাবে তো? হ্যাঁ, যাব। রমিতাও রাজি। শর্মিলা জানিয়ে দিল সৌমিত্রকে। জিজ্ঞাসা করল, মেয়ে যাওয়ার সময় খুব কান্নাকাটি করল না ঠাকুরপো? না গো বৌদি, হাসতে হাসতে গেছে, বিন্দাস। আমি এখন যাকে বলে ফ্রি বার্ড, বুঝলে? সৌমিত্রটার জন্য মায়া লাগে। সারাটা জীবন একাই কাটিয়ে দিল। কেন মামুনি? কাকিমার কি হয়েছিল? এই মেয়ে হতে গিয়েই তো দীপা মারা গিয়েছিল। আর্ট কলেজে একসাথে পড়তো দুজনে, তারপর বিয়ে। সৌমিত্র একটা সময়ে আর্টিস্ট হিসেবে বেশ নাম করেছিল। তারপর দীপা মারা যাওয়ার পর আঁকা ছেড়ে দিল। মেয়েই তখন ওর ধ্যান জ্ঞান। তারপর তো একটা সরকারি অফিসে চাকরি পেল। পরের দিন ই কার্ডে পাঠানো ঠিকানা দেখে শুভ্র আর রমিতা পৌঁছে গেল রিসেপশন হলে। দারুণ আয়োজন। সৌমিত্র রমিতা আর শুভ্রকে একধারে ডেকে নিয়ে গিয়ে বললেন, রবিবার তোমরা ফ্রি আছো তো? বিকেল 4টায় চলে এসো বিড়লা একাডেমিতে। আমার এক বন্ধু এইচআরের একটা এক্সিবিশন চলছে, আমিও থাকব। তোমার আঁকা ছবিগুলো অবশ্যই নিয়ে যেও রমিতা। এইচআর একবার দেখবে ছবিগুলো, আমি বলে রেখেছি। রমিতা হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। এইচআর কে? রমি চেনো? শুনেছ ওনার নাম? হিমাদ্রি কিশোর রায়, খুব নামী শিল্পী। কাকু, উনি দেখবেন আমার ছবি? কি লজ্জায় ফেলতে চলেছেন আমাকে। আরে লজ্জাই তো নারীর ভূষণ। ছবিগুলো নিয়ে ঠিক সময় পৌঁছে যেও। বাড়ি ফিরে জামা কাপড় ছাড়তে ছাড়তে শুভ্র বলল, রমি, মনে হচ্ছে কাকু তোমার ফ্যান হয়ে গেছে। সেদিন সম্প্রদান করতে যাওয়ার আগে তোমার ছবির প্রশংসা, আর আজ বৌভাতের দিনেও তোমাকে আর্ট এক্সিবিশনের নেমন্তন্ন। স্ট্রেঞ্জ। পরের রবিবার ঠিক সময় শুভ্র আর রমিতা পৌঁছে গেল একাডেমিতে। রমিতা এই প্রথম কোনো আর্ট এক্সিবিশনে এসেছে। অবাক চোখে ঘুরে ঘুরে দেখতে লাগল। পেছনে হঠাৎ সৌমিত্রর গলা। এসে গেছো? কেমন লাগছে? খুব ভালো কাকু, এই প্রথমবার এলাম। এখন থেকে প্রায়ই আসবে। এসো আমার সাথে। শুভ্র, আয়। ছবিগুলো এনেছো তো? হিমাদ্রি, এই যে রমিতা, যার কথা বলেছিলাম, আর এ শুভ্র, রমিতার হাজব্যান্ড। খুব মেধাবী ছাত্র, ছোট থেকেই চিনি, আর আমার আত্মীয় বলতে পারিস। রমিতা ছবিগুলো বার করল। হিমাদ্রিবাবু ছবিগুলো বেশ মনোযোগ দিয়ে দেখলেন, তারপর বললেন, বেশ, যা বলার আমি সৌমিত্রকে বলবো। এখন তুমি এক্সিবিশনটা যাও, দেখো মন দিয়ে। রমিতার হৃৎপিণ্ডটা এতক্ষণ গলার কাছে আটকে ছিল, হঠাৎ সেটা যথাস্থানে ফিরে গেল। রমিতা বুঝল ওর আঁকা ছবি এইচআরের পছন্দ হয়নি। না হলে কিছু একটা অন্তত বলতেন। খুব লজ্জা করছিল রমিতার। সৌমিত্র কাকুর কি দরকার ছিল? ঘাড় নেড়ে বিদায় নিল সে। ফেরার পথে গাড়িতে একটাও কথা বলতে পারল না রমিতা। শুভ্র অবশ্য অনেক কথা বলল। মন খারাপ করো না রমিতা, ভালোই হয়েছে। এইসব ফ্যাসাদে না পড়াই ভালো। বাড়িতে যেমন আঁকতে নিজে নিজে তেমন আঁকবে। আমি বাঁধিয়ে দেব তোমার ছবি, আমাদের ফ্ল্যাট সাজাবো তোমার আঁকা দিয়ে। অর্ধেক কথা রমিতার কানেই গেল না। হঠাৎ দিন 20 বাদে এক শনিবার বিকেলে সৌমিত্র রমিতাদের বাড়িতে এসে হাজির। শুভ্র দরজা খুলে অবাক। সৌমিত্র কাকু, তুমি?
এসো এসো, দাঁড়াও মাকে ডাকি। মা, দেখো কে এসেছে। শর্মিলা গাছে জল দিচ্ছিল। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে সৌমিত্রকে দেখে এক গাল হেসে বললেন, আরে ফ্রিবার্ড, আজ পথ ভুলে আমাদের বাগানে? শিবপ্রসাদ একা বসে দাবা খেলছিলেন। আওয়াজ পেয়ে উঠে এলেন। সৌমিত্রকে দেখে খুশি হয়ে বললেন, আরে সৌমিত্র, মেয়ে কেমন আছে? তোমার খবর কি? মেয়ে আমাকে ভুলতে বসেছে দাদা। ও বাড়িতে আজ পুজো, কাল পার্টি লেগেই আছে। তবে আমি এসেছিলাম একটু দরকারে। রমিতা কই? দেখছি না তো ওকে। রমিতা ঘুমুচ্ছে। কি দরকার ওর সাথে কাকু? একটু ডেকে দে ওকে, বলছি। শর্মিলা ডেকে আনলেন রমিতাকে। রমিতাকে দেখে সৌমিত্র বললেন, ছুটির দিনে দুপুরবেলাগুলো এমন ঘুমিয়ে নষ্ট করো নাকি? এটাই তো তোমার সাধনার শ্রেষ্ঠ সময়। দাঁড়ান, চা করে আনি। সাথে ডবল ডিমের অমলেট করে আনো রমিতা, ফ্রিজে মিষ্টিও আছে। দাঁড়াও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বুঝলে শিবুদা, তোমার বৌমার ছবি হিমাদ্রির খুব পছন্দ হয়েছে। সে তো হওয়ারই ছিল। তারপর? আগামী মাসে ও একটা ওয়ার্কশপ করছে, দিন 7 অনেক বড় বড় শিল্পী আসছে সেখানে। রমিতা, তুমিও ওয়ার্কশপের জন্য মনোনীত। এই নাও কার্ড, সব লেখা আছে, দিন, ক্ষণ, তারিখ। রমিতা কার্ডটা নিয়ে ভালো করে দেখল। কেমন যেন একটা কম্পন অনুভব করছে ভেতরে ভেতরে। শুভ্র ওর হাত থেকে কার্ডটা নিয়ে দেখে বলল, এ তো ওয়ার্কিং ডে, দুপুর 2টো থেকে। তুমি ছুটি পাবে? রমিতার তখন মাথায় ভালো করে কিছুই ঢুকছে না। তাও বলল, ম্যানেজ করে নেব। হ্যাঁ, নিজের দরকারে তুমি সবই পারো অবশ্য। রিয়া রাহুলের অসুখ করলেও তো তুমি একদিনের বেশি ছুটি নিতে চাও না। শিবপ্রসাদ বাবু গম্ভীরভাবে বললেন, সেটুকু সামলে নেয়ার জন্য তো আমরা এখনো আছি। তা সৌমিত্র, ওকে কি কি করতে হবে, মানে নিজেকে কিভাবে তৈরি করতে হবে, তুমি সেটা বলো। হিমাদ্রি বলে দিয়েছে সব। আসলে রমিতাকে নতুন নতুন রঙের প্রয়োগ শিখতে হবে একটু। তুমি বললে পরের শনিবার আমি তোমাকে কলেজ স্ট্রিটে নিয়ে যেতে পারি রমিতা। জিনিসপত্র যা লাগবে কিনতে সাহায্য করতে পারি। এই ব্যাপারে একটু আধটু জ্ঞান আমারও আছে। বৌদি, এই ওয়ার্কশপের মধ্যে দিয়ে আমিও আবার আঁকায় ফিরছি। আমার প্যাশন। দরকার নেই কাকু, তুমি লিস্টটা দিয়ে দাও, আমি অনলাইনে আনিয়ে দেব। কাকু, আপনাকে থ্যাংক ইউ বলবো না। ডিমের অমলেট আর চা করে আনি। বসুন আপনি। ওয়ার্কশপের 2 দিন আগে সৌমিত্র ফোন করল রমিতাকে। হ্যাঁ সৌমিত্র কাকু, বলুন। ও আচ্ছা আচ্ছা, আপনি আসবেন আমাকে নিতে? তাহলে তো ভালোই হয়। ওকে কাকু, আমি তাহলে 3টের মধ্যে তৈরি হয়ে নেব। ভয় ভয় করছে। আচ্ছা, বাই, দেখা হচ্ছে। কার ফোন? সৌমিত্র কাকুর। কেন? উনি নিতে আসবেন কেন? তুমি নিজে উবের বুক করে যেতে পারবে না? ফোন করার কি দরকার ছিল? রোজই তো প্রায় মেসেজ করে তোমাকে। তাই জন্য কি রোজ তুমি আমার ফোন চেক করো নাকি? আমি কিন্তু এগুলো টলারেট করব না রমি। লোকটা 1 নম্বরের ফ্ল্যাট। মেয়ের বিয়ে হয়ে গেছে, বউ নেই, এখন তোমার উপর ভর করেছে। তোমার মধ্যে কি উনি ওনার মৃতা আর্টিস্ট বউকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন নাকি? হোয়াট রাবিশ ইউ আর টকিং। কি হলো, এমনভাবে চিৎকার করছো কেন রমিতা? দেখো না মামুনি, কি বলছে তোমার ছেলে। চলো আমার সাথে আমার ঘরে চলো, এসো এদিকে। মা, এই মুহূর্তে তুমি ওই লোকটাকে বলে দাও যে রমিতা কোথাও যাবে না। ওকে এই বাড়ির চৌহদ্দির মধ্যে আমি যেন আর না দেখি। চুপ কর, তোর বাবা এসব কথা শুনলে আর। রাতে খাওয়ার টেবিলে শুভ্রই তুলল কথাটা। কি জানিয়ে দিয়েছ তো? কি বলল? শর্মিলার ভীষণ খারাপ লাগছিল।
শিবপ্রসাদ এখনো জানে না ঠিক কী হয়েছিল সন্ধেবেলা বাড়িতে। জানলে কি যে হবে। ঠিক জিজ্ঞাসা করে বসলেন, কাকে কি বলার কথা হচ্ছে? কিরে রুমি? শুভ্র, আমার ফোনটা দেখে নে। টেক্সট করে জানিয়ে দিয়েছে সৌমিত্র। এই সব কুরুচিকর কথা আমি ফোনে বলতে পারিনি, কারণ ওর উত্তরগুলো আমি শুনতে পারতাম না। তোমরা কি বিষয়ে কথা বলছো দয়া করে আমাকে একটু বলবে কি? শর্মিলা ফোনটা স্বামীর হাতে তুলে দিল। শিবপ্রসাদবাবু পড়তে শুরু করলেন সৌমিত্রর পাঠানো মেসেজটা। শর্মিলা বৌদি, তোমার ছেলেকে বলে দিও আমি শুভ্রর বউ রমিতার খোঁজে কখনো তোমাদের বাড়ি যাইনি, যাবও না। সেরকম রমিতাদের তো সবসময়ই দেখি, গল্পগুজব করি। মিথ্যা বলবো না, ভালোই লাগে তাদের সঙ্গ, হাসি ঠাট্টা। কিন্তু তোমার বৌমা রমিতার মধ্যে একটু অন্য কিছু আছে। আমি সেটার খোঁজেই যেতাম। সেটা খুঁজে বার করবার চেষ্টা করেছি মাত্র। ওর চোখের দিকে তাকিয়ে যখন কথা বলতাম, তখন একটা শিল্পী ছাড়া আর কিছুই চোখে পড়েনি আমার। শুভ্রকে বলো আমি ওকে একটু উঠতে সাহায্য করতে চাইছিলাম মাত্র। ডানাটা ওর নিজস্ব। আমি সরে যাব, কিন্তু রমিতা একদিন উড়বেই। এই সব রমিতাদের আটকে রাখা যায় না। পড়া শেষ করে শিবপ্রসাদ অবাক চোখে ছেলের দিকে তাকালেন। কিছু বলার আগেই শুভ্র বলে উঠল, বাবা, রমিতা এখন আর তোমার ছাত্রী নয়, আমার ওয়াইফ। আমি ওর ডিসিশনগুলো নেব। রমিতার চোখে জল। শিবপ্রসাদ মুখ নিচু করে খেয়ে উঠে যাওয়ার সময় শুধু বলে গেলেন, রমিতা, ছাত্রী, বউ, বৌমা, মা সব খোলস ছিঁড়ে ফেলে দে মা। মানুষ রমিতা হয়ে ওঠ। নিজের সিদ্ধান্তগুলো এখন থেকে নিজেই নে। রাতে শোয়ার ঘরে আজ রমিতা এলো বেশ দেরি করে। মেয়েটা খুব বাবা নেওটা, বাবাকে জড়িয়ে ঘুমিয়ে কাঁদা। ছেলেটা সেই জন্মের পর থেকেই দাদুভাই আর ঠাম্মির মাঝখানে শোয়ে। মেয়েটার মাথায় হাত বোলাতে বোলাতে রমিতার চোখ জলে ভিজে উঠল। ইস, মা বাবা বেঁচে থাকলে দুটো দিন গিয়ে ওদের কাছে থেকে আসা যেত। সন্ধে থেকেই আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। মাঝরাতে বৃষ্টি শুরু হলো। প্রবল বর্ষণ, সাথে তীব্র গর্জন। রমিতা উঠে ঘরের জানলাগুলো বন্ধ করে দিল। মেয়ে আর বাবার গায়ে চাদর চাপা দিয়ে দিল। জড়সড় হয়ে শুয়ে আছে দুটোতে। শুভ্র চোখ থেকে চশমাটা খুলতে গিয়েও হাত সরিয়ে নিল রমিতা। ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ল। পর মুহূর্তেই আবার উঠে শুভ্র চোখ থেকে চশমাটা খুলে বেডসাইড টেবিলে রেখে শুতে চলে এলো। শুভ্র টের পেল সব। আজ ওর কিছুতেই ঘুম আসছে না। পরের দিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রমিতা শর্মিলার ঘরে ঢুকল। মামুনি, তোমার এইবার পুজোতে কেনা তসরটা দেবে? পড়ে যাব আজ। এই নাও আলমারির চাবি, যেটা ইচ্ছে বার করে নাও। রমিতা তৈরি হয়ে নিল। খুব স্নিগ্ধ লাগছে ওকে গোলাপি রঙের শাড়িতে। বাপি মামনিকে প্রণাম করে, নিজের বাবা মায়ের ছবিতে প্রণাম করে পায়ে চটিটা গলাতে যাবে। ঠিক তখনই শুভ্র এসে জিজ্ঞাসা করল, কিসে যাবে? মেট্রোতে। একটু দাঁড়াও, আমি পৌঁছে দিয়ে আসবো।
কাকুর সাথেও একবার দেখা করে আসবো। বাবা, তুমি যাবে? তুই সাথে থাকলে আর আমার দরকার নেই। রমি, আমি তোমাকে আনতে যাব, অপেক্ষা করবে। একা একা চলে এসো না। রমিতা কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল। শুভ্র ফ্ল্যাটের দরজা খুলে এগিয়ে গেল। রমিতা এক পাও নড়ল না। শুভ্র এসে ওর হাতে মৃদু চাপ দিয়ে বলল, রমি, প্লিজ প্লিজ রমি, এটুকু করতে দাও। রমিতা পেছনে তাকিয়ে আসি বলে বেরিয়ে গেল শুভ্রর সাথে। গাড়িতে ওঠার আগে রমিতা একবার ওপর দিকে তাকিয়ে দেখল গ্রিল ধরে দাঁড়িয়ে আছে বাপি আর মামুনি, আর দুটো কচি কচি হাত ওকে টাটা করছে। শুভ্র ওর হাতটা ধরে টানল। কি হলো, তাড়াতাড়ি করো, এখনো আর্টিস্ট হওনি। প্রথম দিনই লেট করে পৌঁছবে নাকি?